শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলগামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করল ইয়েমেন। জানিয়ে দেব, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া। এছাড়া রয়েছে, ইরান শীঘ্রই নিজেদের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট চালু করতে যাচ্ছে। জানিয়ে দেব, গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত 16। সর্বশেষ জানিয়ে দেব, বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসার জেরে মিয়ানমারে জান্তার আগ্রাসন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলগামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করল ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তুফাল আল মোদাম্মের নামের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সামুদ্রিক ড্রোন উন্মোচন করেছে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার মাধ্যমে ওই ড্রোনটি উন্মোচন করা হয়। গত 23 জুন লোহিত সাগরে ইসরায়েলগামী ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর জাহাজে হামলা ও অভিযান চালায় সামুদ্রিক ড্রোনটি। গতকাল ওই অভিযানে একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, 1000 থেকে 1500 কেজি ওয়ারহেড বহনে সক্ষম তুফান আল মোদাম্মের মনুষ্যবিহীন যানটি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালনা করা হয়। ঘণ্টায় 45 নটিক্যাল মাইল গতিসম্পন্ন সামুদ্রিক যানটি বড় ধরনের একটি জাহাজকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্পিডবোটের মতো দেখতে তুফান আল মোদাম্মের যানটি একটি জাহাজে স্পর্শ করা মাত্রই তাতে আগুন ধরে যায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজ দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের প্রচেষ্টায় সামুদ্রিক ক্ষেত্র থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং 20 দিনের মধ্যে ফিলিস্তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতেম 2 সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ 3 ধরনের উন্নত মানের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর সর্বশেষ সংযোজন হল তুফান আল মোদাম্মের সামুদ্রিক ড্রোন। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলে মালিকানাধীন ইসরায়েলগামী জাহাজে পশ্চিমা জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দখলদার ইসরায়েল যতদিন গাজাবাসী নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে যাবে, ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না। মনুষ্যবিহীন সামরিক জাহাজের পাশাপাশি ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালানো হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার রাশিয়া বলেছে, তাদের বাহিনী ইউক্রেনের দোনেস্কের পূর্বাঞ্চলে একটি গ্রাম দখল করে নিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সৈন্যরা দোনেস্ক নগরীর প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত শকিল গ্রাম মুক্ত করেছে। মস্কো 2022 সালে একই নামে ওই অঞ্চলে রাজধানীকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার দাবি করেছে। কিয়েভ বলেছে, দোনেস্ক অঞ্চলে পুরো অঞ্চল ফ্রন্টলাইন জুড়ে সবচেয়ে ভয়ঙ্কর লড়াই চলছে। অঞ্চলটিতে রাশিয়ার সেনারা ইউক্রেনের বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের শান্তি চাইলে তাকে দক্ষিণ ও পূর্ব দিকে 3টি অঞ্চল থেকে সম্পূর্ণভাবে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার দাবি পুনরাবৃত্তি করেন। এদিকে শীঘ্রই ইরান নিজেদের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট চালু করতে যাচ্ছে। পার্স টুডে ইসলামী প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, মাসখানেকের মধ্যে ইরানের তৈরি প্রথম জটিল স্যাটেলাইট চালু হতে যাচ্ছে। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইসা জায়েরপুর ইরানের পার্স টু স্যাটেলাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, পার্স 2 স্যাটেলাইট চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আমরা আশা করি খুব শিগগিরই এর ডেটা ব্যবহার করা যাবে। পার্স টুডে আরও জানায়, এই স্যাটেলাইটের উৎক্ষেপণের সময় এবং এর কক্ষপথে স্থাপনের বিশেষ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই স্যাটেলাইট আগামী মাসের মধ্যেই চালু হবে। ইরানের প্রযুক্তি ও যোগাযোগ তথ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইরানের বিজ্ঞানী ছবি ছাড়াও এর স্থানিক ডাটা ব্যবহার করতে সক্ষম হবেন। জারেপুর স্পষ্ট করে আরও বলেন, পার্স 2 স্যাটেলাইট সাধারণ কালো ও সাদা ছবি ছাড়াও 8 মিটারের নির্ভুল ইমেজ সহ নাইট ভিশন ছবিও প্রদান করে। ইরান সহ বিশ্বের 6টি দেশ মহাকাশে জীবন্ত প্রাণী প্রেরণ করতে সফল হয়েছে। এছাড়া মাত্র 12টি দেশে স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের ওই 12 দেশের মধ্যে একটি। এদিকে গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 16।
ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। হামাস সরকার এই কথা জানিয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গাজায় মধ্যাঞ্চলে নুসৈরাতের আল জাওয়ানি স্কুলে হামলা চালানো হয়েছে। এর কারণেই ওই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছিল। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এই তীব্র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, একে জঘন্য হত্যাকাণ্ড হিসেবেও বর্ণনা করেছেন। হামলায় ৫০ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালেও নেওয়া হয়েছে। হামলার সময় স্কুলটিতে আশ্রয় নেওয়া ৭,০০০ লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে। প্রেস অফিস আরও জানিয়েছে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলা ও হতাহতদের অধিকাংশ নারী ও শিশু এবং বয়স্ক ব্যক্তি। উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ই অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮,০৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদিকে বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসার জেরে মিয়ানমারে জান্তার আগ্রাসন। একজন বিশিষ্ট মানবাধিকার বিশেষজ্ঞ মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিলিয়ন ডলারের অস্ত্র বাণিজ্য বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তার মতে, এই অস্ত্র বাণিজ্য মিয়ানমার জুড়ে বেসামরিক লোকদের বিরুদ্ধে জান্তার সহিংসতার নৃশংস অভিযানকে টিকিয়ে রাখতে সহায়তা করছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত টমাস অ্যান্ড্রুস বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে এক প্রতিবেদনে অভিযোগ করেন, আন্তর্জাতিক অর্থব্যবস্থা মিয়ানমারকে অস্ত্র সহায়তা সংগ্রহ করতে সাহায্য করেছে, যা বেসামরিক জনগণের উপর আক্রমণ চালাতে তাদের সক্ষম করেছে এবং হাজার হাজার মানুষকে হত্যা ও পঙ্গু ও বাস্তুচ্যুত করেছেন। জাতিসংঘের মানবাধিকার অফিস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক জান্তা দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ১,০২২ জন নারী এবং ৬৬৭ জন শিশুসহ কমপক্ষে ৫,২৮৪ জন বেসামরিক নাগরিক সৈন্যদের হাতে নিহত হয়েছেন। সংস্থাটির রিপোর্টে উল্লেখ করে, কমপক্ষে ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই জনসংখ্যার বিশাল এক সংখ্যাগরিষ্ঠ এখনও যথার্থ আশ্রয় ছাড়াই রয়েছে এবং ২০,০০০ জনেরও বেশি রাজনৈতিক বন্দী ও আটক রয়েছেন। অ্যান্ড্রুস কাউন্সিল আরও বলেন, ২০২৪ সালের মার্চে শেষ হওয়া গত ২ বছরের মিয়ানমারের সামরিক বাহিনী আন্তর্জাতিক অর্থব্যবস্থার মাধ্যমে ৬৩ কোটি ডলারের অস্ত্র ও দ্বৈত ব্যবহার প্রযুক্তি, উৎপাদন সরঞ্জাম এবং কাঁচামাল কিনেছে। বিশেষ দূত অ্যান্ড্রুস ১৬টি বিদেশি ব্যাংক চিহ্নিত করেন, যেগুলো দেশটির শাসক গোষ্ঠীর সামরিক ক্রয় সম্পর্কিত লেনদেনগুলো সহজতর করেছে। তিনি উল্লেখ করেন, দেশটির সামরিক বাহিনী এবং তাদের সহকর্মীরা লেনদেনের আসল প্রকৃতিকে অস্পষ্ট করার জন্য সামরিক ফ্রন্ট কোম্পানি স্থাপন করা সহ বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছেন। বিলিয়ন ডলার ডেথ ট্রেড এর কথা উল্লেখ করেন। এতে তিনি সিঙ্গাপুরকে দেশটির সামরিক বাহিনীর ৩য় বৃহত্তম অস্ত্র ও সংশ্লিষ্ট উপকরণ সরবরাহকারী হিসেবে চিহ্নিত করেন। তিনি কাউন্সিলকে বলেন, সেই প্রতিবেদনের কারণে সরকার অবিলম্বে ব্যবস্থা নিয়েছে এবং আমার অনুসন্ধানের উপর তদন্ত শুরু করেছে। আমি এই খবর দিতে অত্যন্ত আনন্দিত যে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সিঙ্গাপুর থেকে দেশটির জান্তা সামরিক সরবরাহ ক্রয় প্রায় ৯০% কমে গেছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত থাইল্যান্ডের মাধ্যমে তাদের সামরিক সরবরাহ এর বিপরীত রূপ নিয়েছে। দেশটির জান্তা থাইল্যান্ডে নিবন্ধনকৃত সরবরাহকারীদের কাছ থেকে প্রায় ১৩ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যা গত বছরের তুলনায় মোট দ্বিগুণেরও বেশি।